আম্মু আব্বু আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও। আমারও মনে হয় না যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলো বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না, এটা আমি বাবা হতে পারবে না। তুমি যাবা? হ্যাঁ, যাইতে চাচ্ছে না এই মহিলা, জোর করে হচ্ছে ওরে বিয়ে হইছে ওর সাথে আমার। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার ফেসে গেলেন জুনিয়র সাকিব ও তার স্ত্রী, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমারও মনে হয় না যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলো বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না, এটা আমি বাবা হতে পারবে না কখনোই। আমাকে এগুলো বলছে, এখন আমি জানি না ও কি বাবা হতে পারবে কিনা। আমার মনে হয় না যে পারবে, না আমার মনে হয় না পারবে, মনে হয় না বাবা হতে পারবে। কারণ সাকিব চাইতো বাবা মার নামে বদনাম করি, ও এটাই চাইতো। বাবা মার কাছে আমাকে কালার, মানে সবার কাছে আমাকে খারাপ বানাইছে কোনো কারণ ছাড়া। আমি ওর কোনো ক্ষতি করিনি, তাও ও হ্যাঁ আমার আম্মু আমাকে নিয়ে যাওয়ার পর ওকে 4 মাস জেল খাটাইছিল, এই জন্যই ও আমার সাথে এরকম করছে। টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। বাবা মার প্রতি আমার একটাই বার্তা যে আমি অনেক ভুল করছি, আমি একটা ব্ল্যাকমেলের শিকার হয়েছিলাম। তখন আমার বাবা মার কাছে থেকে আমি লেখাপড়া করতে চাই, আমি এইভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি ওই সাকিব জুনিয়র সাকিবের কাছে আর কখনো আমি যাইতে চাই না। আর ও আমি জানি এই নিউজটা দেখার পর ও আমার অনেক ক্ষতি করবে। হ্যাঁ, ও আমাকে একটু আগে তো থ্রেট দিছে যে আমার কিন্তু অনেক খারাপ অবস্থা হবে। সাকিব দিছে, বলে তুমি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, আমার এরকম মেয়ে অনেক ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তখন বলছি যে দেখেন আপনি তো বিবাহিত আর আপনার বউ হচ্ছে একটা জল্লাদ, আমি আপনাকে কিভাবে বিয়ে করব। বলে কি আমি ওর থেকে বাঁচার জন্য তোমাকে বিয়ে করতে চাই, আর ও হচ্ছে আমাকে ফাঁসায় বিয়ে করছে। ওর তো দেখছো তোমার মতো একটা মেয়ে আছে, ছেলে আছে, তোমার বয়সী ছেলে মেয়ে আছে, ওর সাথে কি আমার যায়? এগুলো বলেও আমাকে এরকম করছে। অনেক মনে পড়তো, আমি তো চাইতাম ওখান থেকে কিভাবে বের হবো। একটা পর্যায়ে বিরক্ত হয়ে আমি পালিয়ে চলে আসি, তারপরও আমাকে ধরে নিয়ে যায় বাসায়। আমি কান্না করতাম আর তখন ও আমার সাথে আরো খারাপ ব্যবহার করতো। কান্না করতে দিত না, মানে মা বাবার কথাইও শুনতে পারতো না, বললে আমাকে মানে মারার চেষ্টা করতো। ও হচ্ছে নিজের মাথা নিজে ফাটাইতে গেছে অনেকবার দেওয়ালের সাথে, আমাকে এইভাবেও ব্ল্যাকমেল করতো। হ্যাঁ, ভিডিও কোনো কথা হইতো, সাথেই থাকতো যেন আমি বাবা মাকে কিছু না বলতে পারি যে আমাকে ব্ল্যাকমেল করতেছে। ও ইভেন আমার ফোনটাও ওর কাছে নিয়ে রাখতো, প্রয়োজন হইলে আমাকে দিত। প্রতিশোধ নিছে যে আমার আম্মু জেল খাটাইছে এর, আর হচ্ছে ও ভাইরাল হওয়ার জন্য এরকম করছে, মানে আমাকে খারাপভাবে ভাইরাল করার জন্য এগুলো করছে। ভয় তো আসি, কারণ এত খারাপ একটা মানুষ 3বার যেহেতু ঠকাইছে, এবারও তো আমাকে কিছু একটা করবে, ছাড়বে না তো। না আমি নিজের ইচ্ছে যাইনি, ও আমাকে জোর করে নিয়ে গেছে, মাত্র তো বললাম টিকটকের কথা বলে। নিজের ইচ্ছায় আমি যাবো কেন, এটা ও আমাকে শিখাই দিছে। আমি আপনাকে বলি, আমার বাসায় ঠিকই হুজুর আসছিল, তখন আমি নিচে নামছি, আমাকে বলছে আমি তোমাকে একটু দেখা করবো, তোমার সাথে টিকটক করবো। আমি তখন বাসার নিচে নামি, আর তখন আমাকে ধরে নিয়ে যায় জোর করে। আচ্ছা, আপনি যদি জুনিয়র সাকিবকে নাই ভালোবাসেন তাহলে কেন তার নাম্বারটি রেখেছেন, কিংবা হাসপাতালে 2বার দেখা করতে গিয়েছেন? আপনার মাও গিয়েছে। আমি তো মায়া করছিলাম ওকে, আমি ভালোবাসিলাম এটা ঠিকই, বাট ও ভালোবাসে না, ও অভিনয় করছে আমার সাথে। না কখনোই নাম চাই না, 3বার ঠকাইছে, আপনি এটা বুঝতেছেন? 3বার ঠকার পরে মানুষ আবার কিভাবে ওই মানুষকে চায়? ও তো ঠকাইছে আমাকে, আর আমি এগুলো নিজের চোখে দেখে আসছি ও যে কতটা জঘন্য। তো সে ছিল, তাই না? আমি যদি এটা বলতাম বাসায় নিয়ে যে আমাকে ইচ্ছা মতন মারতো, আমার এটা বলা সম্ভব ছিল না। আমার মাকে জিজ্ঞেস করেন, ওর কাছে থাকা অবস্থায় আমার মাকে কল দিতে পারতাম না, ভয়েস দিতে পারতাম না, তুই মেসেজ দিয়ে মাকে বলছি আম্মু তুমি আমাকে বাঁচাও। এইটা সাকিবের বন্ধু সাকিবকে বলে দিছে কল দিয়ে, এরপরও সাকিব বাসায় এসে আমাকে অনেক ইয়ে করছে। আম্মু আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তুমি তো আমার সন্তান, আমি না করলে কে করবে, করে দিচ্ছি যাও। অথচ আমি আমার মেয়ের সাথে যেই ধরনের অন্যায়গুলো হয়েছে, আমি এটা অবশ্যই বিচার চাই আপনাদের কাছে, আর আমি নিজেও এটার অ্যাকশন নিব, ঠিক আছে? আর ও যে কখনো এই ধরনের কোনো বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের নাটক না বানাইতে পারে, ঠিক আছে? এই ধরনের কাজ না করতে পারে, অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? আর আমার যেটা করণীয় আমি সেটা করব। হ্যাঁ, ভয়েসগুলো শোনাবো। এই ওকে উদ্ধার করার জন্য ওর যে এক বন্ধু ছিল, ওনার কাছ থেকে শুনবেন ও যে কতটা নিকৃষ্ট। ওনার কাছে আমি তো অর্ধেক জানি, কয়দিন ছিলাম, উনি তো অনেকদিন থাকছে, উনি সব জানে ডিটেইলস ওর ব্যাপারে। ওনার নাম কি?
চয়ন চয়ন চয়ন। আর শুনেন আরেকটা কথা হলো যে এই ছেলেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক মানুষকে ফাঁসায়, ঠিক আছে? এই ছেলেটা মানে এতটা মিথ্যুক ছেলে, এতটা মিথ্যা কথা বলে যে সবকিছুতে আমি জড়িত। আরেকটা কথা, আমি এইসবে এই ছেলেটা নোংরা মানিতে আমরা জড়িত না, আমরা এগুলোতে জড়িত না, সেটাও মানুষকে বুঝাবেন যে আমরা জড়িত না। শুধু আমাদের এগুলো যেন মিথ্যা কথা, মিথ্যা দিয়ে কিছু না বলে, সেটাও আপনারা দেখবেন, ঠিক আছে? বলতেছে আপনার মেয়েকে যদি এই ধরনের কথা বলেন, আমি বলছি তোমার যা খুশি তা করো, কোনো সমস্যা নাই, যেটা সত্যি সেটাই তো বলবো, তাই না? আমরা তো এখানে মিথ্যা নাটক করতে আসি না, মিথ্যা কথা বলছি না, যেটা সত্যি যেটা করছে আমরা সেটাই বলতেছি। আর এক হলো যে আমার মেয়ের বিয়ের বয়স হয় নাই, আর সেটা হলো ছেলেটা 2 নাম্বার একটা কাবিন বানাইছে, ও বিয়ে করেই নাই। আপনি বলিওমে খোঁজ নিয়ে দেখেন, তার কোনো নামই নাই, ঠিক আছে? আপনারা জিজ্ঞেস করেন, তার কোনো নামই নাই, গন্ধই নাই, শুধু মিথ্যা কথা। উকিলকে দিয়ে যে বানাইছে তার বন্ধু তার আমার কাছে রেকর্ড আছে যে উকিলকে দিয়ে যে এটা করাইছে, সেই ওর বন্ধুই আমাকে বলে দিছে। আর আমার কাছে সব ডকুমেন্ট আছে, ঠিক আছে? আপনারা যদি দেখতে চাইলে আমি অবশ্যই দেখাইতে পারি, সব আছে। শোনেন আরেকটা কথা, সাকিবের ছোট ভাই সাকিব যখন আমাকে এত টর্চার করছে, একটা পর্যায়ে সাকিবের ছোট ভাই আমাকে বলছে আপনি চলে যান, আপনি দেখে আর কয়টা দিন দেখেন, তারপর আপনি চলে যান, কারণ এরকম করলে তো তার সাথে থাকাও যায় না। ইভেন আপনি দেখছেন যেদিন আমরা নিউজ দিচ্ছি যে বসে যে সাকিবের ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে, ওইখানে নিউজেও সাকিবের ছোট ভাই আসে নাই, বাসায় চলে গেছিল। আচ্ছা শুনেন, সাকিবের ছোট ভাই জানে তার চরিত্রটা কেমন, ঠিক আছে? তাকে ইউজ করা হচ্ছে, অনেক টর্চার করছে আমাকে, এইভাবে মারতেছে। ছেলেটার মায়া লাগছে, ছেলেটা অনেক ভালো, ছোট ভাইটা অনেক ভালো। ছোট ভাইটা বলছে আপনি চলে যান, আপনার আম্মুর কাছে চলে যান, ঠিক আছে? ছেলেটা তো দেখতেছে, ভালো মন্দ তো ছোট বাচ্চারাও বুঝে, সে বুঝতেছে যে ওরে টর্চারিং করতেছে, মারতেছে, নেশা করে। ছোট ভাইটা করছে কি, আমি আপনাকে বলি, সাকিবের ছোট ভাই যদি আমাকে বের করে, তো সাকিব ছোট ভাইকে অনেক মারতো। ছোট ভাই যে দেখেন ওই ছেলে বলছে ওর বয়স অনেক বেশি, তাই না? তো আমি এখন এখানে আমি দেখাচ্ছি ওর বয়স কত, আপনারা অবশ্যই এটা জুম করে দেখবেন। হ্যাঁ, এটা দেখেন আপনি ও কত সালে জন্ম হয়েছে, এটা অবশ্যই দেখতে পারবেন, বুঝতে পারবেন সেই ছেলেটা যে কত মিথ্যুক একটা ছেলে, ঠিক আছে? আপনারা দেখেন, ভালো করে ঝুম করে নেন, নেওয়ার পরে ওর বয়সটা দেখবেন যে ওর বয়স কত। হ্যাঁ, 14-11 নাকি কত, 15-10-2007। হ্যাঁ, তো এই আর কি, এটা তো আপনারা নিয়ে নেন, এটা দিয়ে অবশ্যই ছেড়ে দিবেন, কারণ ও আমাকে বলতেছে আমার মেয়ের বয়স বেশি। হ্যাঁ, ও বলতেছে। ছোট ভাইয়ের কথাটা বলি, এটা শেষ করি। ওর ছোট ভাই হচ্ছে আমাকে বলছে, দেখেন আমি যদি এখানে থাকি আর আপনাকে যদি আমি বের করে দিই, তাহলে সাকিব ভাই আমাকে অনেক মারবে। আমি হচ্ছে এটা প্ল্যান করি, কালকে আমাদের দেশে হচ্ছে একটা প্রোগ্রাম আছে, আমি আজকে রাত্রে ওখানে চলে যাই, আপনি ভাইয়া বাহিরে গেলে আপনি এই সুযোগে বের হয়ে যাবেন। এভাবে আমাকে সাহায্য করছে। সাকিবের প্রতি আমার কথা হলো যে আইনগত ভাবে ব্যবস্থা তো আমি নিবই, যে শাস্তি দিবে আইনে দিবে, আমি অন্যভাবে ব্যবস্থা নিতে চাই না। আর আপনাদের কাছে বিচার দিলাম, এটা অবশ্যই কি বিচার মানে তার পাওনা, সেটা তো আপনারা অবশ্যই এটা বলবেন মানুষের কাছে। আর আমি আইনগত ভাবে যে বিচার করতে হয় সেটা আমি এটা নিব, অ্যাকশন নিব, ঠিক আছে? এই আর কি, আমার আর কিছু বলার নাই। তুমি যাবা? হ্যাঁ, যাইতে চাচ্ছে না, এই মহিলা জোর করে হচ্ছে, ওরে বিয়ে হয়েছে ওর সাথে আমার, সেই কাবিননামা দেখাইলো, সেই কাবিননামা পুলিশরা আমি দেখাইলাম, সে বলে যে বিয়ে হয় না। হ্যাঁ, তারপর সে আবার বলতেছে ডকুমেন্ট দেখাইছো, ডকুমেন্ট দেখা, তোমার সাথে আমার বিয়ে হয়নি, কয় লক্ষ টাকা কাবিন হয়েছে, তাহলে এটা কি আমি বানাইকে বলছি ভাই? হ্যাঁ, আর আমি কি তোমার জোর করে নিয়ে আসছি এবার? বুঝি নাই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, কি বললেন? কোথায় পাঠাবো আমার ওয়াইফরে? আপনি যে শিখার আপনি যে মিলা এই কাজটা করছেন আমার সাথে, আমার লাইফটা নষ্ট করছেন, এটা শোনেন, এখন আপনার ব্যবহারই বোঝা যাইতেছে যে আপনি, আমি কি আপনার মেয়েরে গিয়ে নিয়ে আসছি? আমি আমার ওয়াইফ আমার ভালোবাসার টানে চলে আসছে। যদি ছাত্ররা ধরে না, তুই পাঠাই দে, বলে দিলাম তোর সাথে বিয়ে হয়েছে, কোন ডকুমেন্ট আছে? ডকুমেন্ট
ডকুমেন্ট যেখানে দেখানোর ওইখানেই দেখাইছি। আপনার কি দেখাবো? আপনার সাথে কথা বললে আমার মান ইজ্জত যাচ্ছে, বুঝছেন? আপনার শোনেন, আপনার 1 নাম্বার আসামি। মিশা ভাই কিছু বলেন তো, এলে আপনার 1 নাম্বার আসামি। আর মামলাটা না দিয়া ভুল করছি। কথা বলতো, কথা বলো। আচ্ছা কথা বলো। এমন করতেছো কেন আম্মু? ছাত্ররা কি আপনার পক্ষেই? আমার পক্ষেও আছে। আমিও যদি একটা লাইভ করি না, আমার পক্ষে হাজার হাজার ছাত্র আইব। আচ্ছা ঠিক আছে, আপনি পুলিশ নিয়ে আসেন। আপনার না বললাম কালকে, আপনি পুলিশ নিয়ে আসেন। হ্যাঁ চলুক, মামলা 100টা চলুক, সমস্যা কি? তুমি যাবা? হ্যাঁ, ও যাইতে চাচ্ছে না। এই মহিলা জোর করে হচ্ছে, আর হচ্ছে এই শিক্ষার সাথে জড়িত হয়ে আমার জীবন নষ্ট করছে। ইকরাকে বিয়ে করছে আমি 7 ফেব্রুয়ারিতে 2023 সালে। সো 1 বছর প্রায় 7-8 মাস হয়ে গেছে। আমাকে 4 মাস জেলে ঢুকাইছে এই যে সাথী খান নামের যে মহিলাটা, তাকে আমি শাশুড়ি হিসাবে অনেক সম্মান করতাম, কিন্তু সে মানে সীমা ছাড়াই যাচ্ছে। এবং ইভেন হচ্ছে আমাকে যখন হচ্ছে ওই যে ধরাই নিছিল পুলিশদের, ইকরা সাক্ষী আছে। আমি মিথ্যা কথা বলছি এক অক্ষর? দেখছেন, এই লোক আমার জীবনটা নষ্ট করতে চাইতেছে। ঠিক আছে, ইকরা ভালোবাসার টানে চলে আসছে। আবার ও জানে যে আমার খুবই খারাপ অবস্থা, তো এই মুহূর্তে আমার পাশে থাকা দরকার, ও জানে। যার কারণে কিন্তু ও চলে আসছে। ইভেন হচ্ছে এখন ওর আম্মু ফোন দিয়া 4 মাস জেল খাটাইছে, 6-7 মাস আগে, আপনারা দেখছেন না ভাই? এখন আবার হচ্ছে আমাকে জেল খাটানোর প্ল্যানিং করতেছে। সে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে আমার। তো এখন হচ্ছে আপনারা এটা ডিসাইড করেন ভাই। আমি যদি মানুষটা এতই খারাপ হইতাম, আমার ওয়াইফ আমার কাছে পরবর্তীতে আসতো না। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আর আমার শাশুড়ির যে বিচ্ছিরি ভাষা, এগুলো আমি শুনাইলাম আপনাদেরকে। দেখেন ভাই, পর্দার আড়ালে সবাই খারাপ, শুধু আমাকে আপনারা হচ্ছে জাজ করেন অনেকে, যে ক্যামেরার সামনে আমাকে খারাপ বানানো হয়। আমি কিন্তু খারাপ না, আমাকে খারাপ বানানো হচ্ছে সমাজে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবার আমার সন্তান দিবে আল্লাহ যদি হয়, ওইটা চিন্তা ভাবনা করে আমি ইকরাকে রিলেশন করে, ওর সাথে রিলেশন হয়েছে। রিলেশন হওয়ার পর ওরা আমি বিয়ে করে ফেলছি। ইভেন হচ্ছে আমার যে ভালোবাসার মানুষ আমার থেকে কেড়ে নিয়ে গেছিল, নিয়ে আমাকে জেলে ঢুকাইছিল, জেল থেকে বের করে আমাকে একটা দুর্ঘটনা ঘটাইছে। সেই ভালোবাসার মানুষটাও কিন্তু গতকালকে চলে আসছে আমার কাছে। এমনিতেই আমি কলও করি না, কিছুই করি না, এমনিতেই বাসা থেকে বের হয়ে বলতেছে যে আমি রাস্তায়, আমাকে নিয়ে যাও। তারপর আমি ওইভাবে গিয়ে ওরে নিয়ে আসলাম। মানে আমি ভাবতেও পারিনি যে ও এইভাবে চলে আসবে আমার কাছে। শিখা তো বরাবরই আমি সবসময় বলে যাচ্ছি যে ও হচ্ছে আমাকে দিয়ে ভাইরাল হওয়ার জন্য আমাকে ফিটিং দিছে, আমাকে টার্গেট করে রাখছিল অনেক আগে থেকে। টার্গেট করে রাখছে, আমি বুঝতে পারিনি। আমি প্রেস ব্রিফিংও করছিলাম, আমি কিন্তু কাফনের কাপড় পর্যন্ত পরে আসছিলাম। ওর মেয়েকে নিয়ে যখন ব্লেম দেয়, তার আগে, ওর মেয়েকে নিয়ে ব্লেম দেওয়ার, মিথ্যা ব্লেম দেওয়ার আগে কিন্তু আমি কাফনের কাপড় পরে প্রেস ক্লাবে এসে কিন্তু আমি একটা মানববন্ধন করছিলাম যে আমি একটা কালনাগিনী ছবলে পড়ে গেছি, আমাকে 14 লক্ষ টাকা চাচ্ছে ফিটিং, আর না হয় তার সাথে সংসার করতে হবে, আমার 14 লক্ষ টাকা দিতে হবে। এরকম বহুত ছেলেদের জীবন নষ্ট করছে। সো কি করার, কেউ বিশ্বাস করে নাই তখন আমার কথা। পুরুষের কথা কমই বিলিভ করতো মানুষ। তো তারপর যখন দেখলো যে ওর মেয়েকে নিয়ে আইসা ইন্টারভিউ দিল, তখন ওর কথাটা বিশ্বাস করলো যে ওর মেয়েকে আমি, মানে ওই যে বললো যে অনেক বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যে ওইগুলো আমি করছি। এগুলা যদি করে থাকি, ও আমাকে কেন গ্রামে গেল আমাকে আনতে? আমাদের মাতবর চেয়ারম্যানরা যখন ওরে বলছে যে ও তো তোমার হাজবেন্ড না, তোমার হাজবেন্ড তো মেয়ে ছেলে সব আছে, তুমি ওরে আবার হাজবেন্ড দাবি করো কেন? তাহলে ওরে হাজবেন্ড দাবি করবো না, ওরে ছাইরা দিব, আপনি টাকা দেন 10 লাখ। তাদের কাছে 10 লাখ টাকা চাইছে, এটা সাক্ষীও আছে, প্রুফও আছে। আপনারা চাইলে আপনাদেরকে নিয়ে যেতে পারবো আমাদের গ্রামে। তো তারপর হচ্ছে মানুষ, ওর সাথে আমি ভিডিও করতে চাইতাম না, মানে আমার রুচিতে যায় না যে আমি এত বছর ভালো ভালো মেয়েদের সাথে কাজ করে আসছি, এখন আমি একটা ফিটিং এ পরে আমি ওর সাথে ভিডিও করতে হবে, ওর হাজবেন্ড হয়ে থাকতে হবে, না, এটা তো মাইনা নেওয়া যায় না। গেট ভাঙা আমার মা বাবা, তারপর হচ্ছে এলাকার লোকজন আমাকে বের করে, পরে আমি বেঁচে যাই। বেঁচে যাওয়ার পরে হচ্ছে ও আমাকে ওইভাবে আনতে চায়, আসি না। তারপর ওর মেয়েকে দিয়ে মিথ্যা ব্লেম দিল। ব্লেম দেওয়ার পরে আমি ডিসিশন নিলাম যে আমার কোনোভাবেই একা থাকা যাবে না, আমার কোনো না কোনোভাবে একটা সঙ্গিনী দরকার, জীবন সঙ্গিনী, যাকে নিয়ে আমি সুন্দর মতো বাঁচতে পারবো। ইভেন হচ্ছে কোনো প্যারামুক্ত, প্যারা থাকবে না। ইভেন আমার
সন্তান দিবে আল্লাহ যদি হয়, ওইটা চিন্তা ভাবনা করে আমি ইকরাকে রিলেশন করে ওর সাথে রিলেশন হয়েছে, রিলেশন হওয়ার পর ওরা আমি বিয়ে করে ফেলছি। শিখার পর তো আমি বিয়ে করি নাই ভাই। সম্পর্কের পরে শিখা হচ্ছে মানুষের কাছে বইলা বেড়াইতেছে যে বিয়ে করছি না, বিয়ে সেটা আমরা পরে জানতে চাই। হ্যাঁ। শিখার সাথে সম্পর্কটা হওয়ার পর কি এর সাথে পরে শুরু হ্যাঁ। জি আমরা সেটা জি বলেন। আর শিখা তো হচ্ছে ওর হাজবেন্ডে না ছাইরাও হচ্ছে আমাকে হচ্ছে ফিটিং দেয়। আমি একটা ছবি দেখাবো আপনাদের, আমার এই সাইড 1 বছর আগে 1.5 বছর আগে এই সাইড পুরো ভস্কায় ফেলছিল আমার মার ধর করে, মানে আমি সই করবো না কেন, করতে হবে। আর যারা যারা ইন্টারভিউ নিতে গেছে তারাও কিন্তু জানে যে ওই শিখা নামে যে অভদ্র মহিলা সে কত বড় বাজে একটা সিন্ডিকেটের লোক, এটা অনেকেই জানে। ইভেন জুনিয়র মিশা ভাই নাকি কিছুদিন আগে ইন্টারভিউ নিতে গেছে, তাকে কিন্তু ওইভাবে আটকায় ফেলছিল একটা পর্যায়ে, ঠিক আছে। অনেক মিডিয়া কর্মী যাই হেনস্থার শিকার হয়েছে। যাই হোক, সো এবার আসে হচ্ছে আমার ওয়াইফ, আমার এই দুর্ঘটনা ঘটার পরে ও আমাকে 2 বার আসছিল ওর আম্মু সহ দেখতে হসপিটালে, তারপর আর আসে নাই। ব্লক মারা ছিল মেসেঞ্জারে, ও আমাকে ব্লক মেরে দিছিল, ওর আম্মু নাকি ব্লক মারাইছে। তো তারপর হচ্ছে হঠাৎ গতকাল আমাকে ফোন দিল যে মেসেঞ্জারে দেখি কি মানে কল আসছে, আমার একটা কল আসছে লেখা জান। জান বললাম যে হ্যাঁ জান বলো। ও বলতেছে আমি তো জান বের হয়ে গেছি বাসা থেকে। বের হয়ে গেছে, কোথায় যাচ্ছ? বলে আমি তোমার কাছে চলে আসতেছি, আমি আসছিল হুজুর আসছিল পড়াইতে, আমি ওই ফাঁকে বের হয়ে আসছি, আমি তো বের হইতে পারি না বাসা থেকে। পরে হচ্ছে ও ওইভাবে চলে আসে, আমি তারপর ওকে রিসিভ করি। আর না ও আন্তাজি কোথায় যাবে একটা মেয়ে, ও কোথাও চিনো না, মানে খুবই ভদ্র একটা মেয়ে, এই জন্য আর কি আমি তাড়াতাড়ি দৌড়ে চলে যাই। যে যখন শিখার সাথে ছিলেন দীর্ঘদিন, হ্যাঁ এর ফাঁকে কি এর বিয়ে শাদী করেছেন, এই ব্যাপারটা কি শিখা জানার পরে এই অ্যাকশনটা নিছে আপনার প্রতি? না, এটা তো অনেক পরে নিছে। অনেক পরে? হ্যাঁ। মেনে নিয়েছিল শিখা? মেনে নিছিল বলতে সে কি মেনে নেওয়ার কি আর না মেনে নেওয়ার কি ভাই, সে তো আমার কিছু না। যে সম্পর্কটা আপনার আবদ্ধ ছিলেন, হ্যাঁ। আপনি কি শিখার প্রতি কোনো দুর্বলতা ছিল কোনো কারণে? শিখার প্রতি কোনো দুর্বল ছিল? আমার কোনো দুর্বলতা ছিল না। দীর্ঘদিন একই ছাদের নিচে ছিল। একই ছাদের নিচে আমি ছিলাম না তো, আমাকে তো এর আগে হচ্ছে জেল খাটায় আপোষ করে তারপর নিয়ে আসছে, মানে কোর্টে আদালতে দেখাইছে যে আমার সাথে ওর কাবিন হয়েছে, ও আমার হাজবেন্ড। ওর যে বাচ্চা কাচ্চা আছে আরো 2-3টা হ্যানত্যান, ওর যে আরো 2টা হাজবেন্ড আছে, এইগুলো তো আর কোর্টে শো করে নেই। কোর্টে খালি শো করছে আমার হ্যান্ডকাপ লাগানোর পর শো করছে যে মানে আমি ওর হাজবেন্ড। এইটা শো করে হচ্ছে আমাকে আপোষনামা করে যে আমার ওর সাথে থাকতে হবে, হাজিরা ভয় দেখায় আমাকে, না হলে 15-20 দিনের মতো রাখছে। ওই 15-20 দিনে আমার সাথে বিভিন্ন ব্লগ ভিডিও, তাও ওরে দিয়ে আমি একা ভিডিও বানাইতাম, ও ভিডিওর জন্য পাগল দেখা, মানে ভাইরাল হওয়ার শখ। এই জন্য ওরা একাই যে হ্যান ফ্যানে যে শিখা এটা করতেছে ওইটা করতেছে, মানে এরকম ভিডিও বানাইতাম। আমি কিন্তু ওর সাথে থাকতাম না। 2-একটা টিকটক ভিডিও তাও আমাকে জোর জুলুম করে আমি তথ্য হয়ে করতাম, আমার মুভমেন্টও খুব বাজে থাকতো। নামে অলরেডি 3টা মামলা আরো পেন্ডিং আছে। সে স্বামী থাকতে একটা ছেলে, আমি 4টা বউ রাখতে পারবো, কিন্তু একটা মেয়ে 2টা হাজবেন্ড রাখতে পারবো না, একটা মেয়ে 3টা হাজবেন্ড রাখতে পারবো না। 1986 সালের একটা ধারা আছে ব্রিটিশ আমলের, ওই ধারা অনুযায়ী তার নামে মামলা হয়েছে আরো, মানে এই যে হাজবেন্ড রাখার শর্তে যে থাকার শর্তে যে আবার বিয়ের যে কাবিননামা যে শো করছে তার কাবিননামায় সে ফাইসে গেছে। এইভাবে টাকা পয়সা হাতিয়ে নেয়, আর নাহলে বাড়ি গাড়ি এইভাবে হাতায় নেয়, মানে এরকম হচ্ছে। এটাই তার হচ্ছে মূল টার্গেট। যাদের টাকা পয়সা আছে, যাদের আত্মসম্মানবোধ আছে, তারা তো টাকা পয়সা দিয়ে বিদায় হয়ে যায়, তারা তো আর হাউকাউ করে না। এখন বিষয় হচ্ছে যে আমি মিডিয়াতে নতুন কাজ শুরু করছিলাম, আমার উঠতি বয়স, তখন আমার তো অত টাকা নাই, আমি কিভাবে তারা আমি 10-15 লাখ টাকা দিয়ে ছুটবো তার কাছ থেকে, যার কারণে আমি ফেসে যাই। আমার বিষয়টা পুরো বিশ্ব জানে, সেটা তো আমি জানি না ভাই। তার ভিতরে কিছুই নেই। তারা 3-4টা বোন আছে, তারা একদম খানের দরজাও, যাদের সামনে কোনো 10টা পুরুষও টাইম নেই। তারা হচ্ছে কাছা দিয়ে রাস্তা মারামারি করবে এরকম টাইপের। নারায়ণগঞ্জ কোর্টের সামনে বসে 2টা আইনজীবী মহিলার সাথে মারামারি করছিল অনেক। হ্যাঁ, যারা দেখতেছে ভিডিও তারা হয়তো বা বুঝবে। আপনি বলছেন যে শিখা আপনার স্ত্রী না, আপনি শিখাকে বিয়ে করেন না, তাই তো? কিন্তু আপনার এর আগেও কয়েকবার ইন্টারভিউ, আমরা অনেকগুলো ইন্টারভিউতে দেখেছি আপনি তাকে স্ত্রী বলে স্বীকৃতি দিয়ে। সেটা তো সে হচ্ছে আমাকে জেল খাটায় নিয়ে আসার পরে ভাই, আপনারা তো ছিলেন, আপনারা তো জানেন সেটা। সেটা তো জেল খাটায় নিয়ে আসার পরে আমার সাইডে রাইখা তার বাসায় বৈশা, তার বাসায় তো এমনি আমি অলওয়েজ হচ্ছে হুমকির উপরে থাকি। আমাকে ও বলছে যে আমাকে বিয়ে করছে, পরে আমি খোঁজ নিয়ে দেখি ও যে কাবিনটা করছে এটা পুরাই ভুয়া, মানে আসল জায়গায় আমাদের কোনো নাম ঠিকানাই নাই। ও তো আমাকে বলছে যে বিয়ে হয়েছে, আমি তো ওই ভরসে ওর সাথে ছিলাম। এবার ও এটা বলছে যে আমার কারণে নাকি ওর হচ্ছে এই অবস্থা হয়েছে, ওর এত বড় ক্ষতি হয়েছে, কিন্তু আমি এটার সাথে একদম জড়িত ছিলাম না, আর আমার মাও জড়িত ছিল না।
আমার আম্মু জড়িত ছিল, এটা আমাকে মাইরা, তারপরে হচ্ছে ও আমাকে টিকটকে একটা ভিডিও দেখছেন না আপনারা, ওইটা আমাকে বলাইছে। আগেও সে আমাকে কল দিছে, দিয়ে বলছে যে তোর কপালে বিপদ আছে। মানে আমি যদি আপনাদের কাছে নিউজগুলো বলি বা এগুলো বলে দিই তাহলে আমার কপালে বিপদ আছে। দুই রুমের বাসা ছিল, একটা রুমে আমরা দুজন থাকতাম, আরেকটা রুমে হচ্ছে ও সব নেশাখোর ফ্রেন্ডদেরকে নিয়ে ও রাত দিন 24 ঘন্টাই নেশা খাইতো। আমাকে জোর করছে একটা, মানে এত পরিমাণ ও আমাকে মারধর করতো, আমি এগুলো বলতে বাধ্য হইতাম, আর অনেক জিদ দেখাইতো। হয় নাই, সে আমাকে ব্ল্যাকমেল করছে। সে আমাকে বলছে যে টিকটক করবে, টিকটকের কথা বলে সে আমাকে বাইরে নিয়ে জোর করে সে আমাকে নিয়ে গেছিল তার কাছে। ইভেন আমাকে সে বলছে যে একটা কাগজে তুমি সাইন দাও, তুমি যদি সই না করো তাহলে আমি হচ্ছে মরে যাব, গলায় দড়ি দিব বা ট্রাকের নিচে মাথা দিব। এগুলো সে আমাকে এভাবে ব্ল্যাকমেল করছে। তারপর আমি ভয়ে, তার সাথে মিশাও ছিল, মিশা জুনিয়র মিশা, তো এই ভয়ে হচ্ছে আমি সাইন করি। তারপরে হচ্ছে সে বলে যে আমাদের বিয়ে হয়ে গেছে। আর হচ্ছে আমি আম্মুর কাছে চলে যাওয়ার অনেক চেষ্টা করি, সে প্রতিনিয়ত আমাকে মারতো, নেশা করে মারতো। তারপরে হচ্ছে একটা টাইমে যখন দেখি যে আমি এগুলো সহ্য করতে পারতেছি না, তারপর আমি নিজেই, ও যখন বাইরে বের হয়ে যায় তখন আমি পিছন দিয়ে লক করে চলে আসি। চলে এসে আমি রিস্কায় উঠে যাই, রিস্কা ঠিক করে ও এখান থেকেও আমাকে ধরে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে আবার ও আমাকে টর্চার করে, মানে আমাকে ও যেতে দিবে না। তারপর একটা পর্যায়ে এমন হয়েছে যে মানে অনেক আপোষ হয়ে তারপর ও আমার আম্মুর কাছে আমাকে দিয়ে দিছে। ওর উদ্দেশ্য ছিল হচ্ছে আমাকে দিয়ে ভিডিও বানাবে, ভিডিও বানায় হচ্ছে ও টাকা ইনকাম করবে আর মানুষের কাছে আমাকে বাজেভাবে ভাইরাল করবে। মানে আমি ভিডিও একদমই করতে চাইতাম না, সব ভিডিও আমাকে জোর করে করতো। আমার ফেসটা তখন আপনারা দেখলে হয়তো বুঝবেন, আমার মুখটা সবসময় হচ্ছে, আমি কোনো হাসি ছিল না আমার মুখে। কমেন্টসও করছে অনেক মানুষ। সে আমাকে পাইছে হচ্ছে, আমার আম্মু আগে ওর ভিডিও দেখতো, তো ওইভাবে ওকে আমার আম্মু চিনতো। আমার আম্মুকে ও বোন ডাকছিল, আমি তো সম্পর্কের ভাগ্নি হই, তো আমাকে পছন্দ করে এটাও আমাকে বলছে। ও আমাকে হচ্ছে মানে প্রথমে বলতো যে ভালোবাসে, পরেও আমাকে ব্ল্যাকমেল করছে অনেক। এভাবে ও হচ্ছে সবসময় বলতো কি তোমার বাবা মাকে ফোন দাও, ফোন দিয়ে টাকা চাও, বলো যে আমরা অনেক কষ্টে আছি, আমাদেরকে টাকা দিতে বলো। আমি তখন বলতাম যে আপনি আমাকে নিয়ে আসছেন, আমি কীভাবে বাবা মার কাছে টাকা চাবো, এটা তো সম্ভব না। এই জন্য আমার সাথে অনেক রাগারাগি করতো টাকার জন্য। ও অনেক পরিমাণ নেশা করতো, আমি আগে মানুষের কাছে শুনছি, কিন্তু এইবার যাই আমি নিজের চোখে দেখে আসছি। এই নেশা করে তারপর হচ্ছে আমাকে এসে অনেক গালাগালি করতো, অনেক রাগ দেখাইতো, ফোন ভেঙে ফেলতো, অনেক কিছু করছে। তো যে এভাবে ধোকা দিবে আমি তো এটা বুঝতে পারি না, এভাবে ঠকাবে আমাকে। না, এমন উদ্দেশ্য ছিল না, আমাকে জোর করছিল। একটা পর্যায়ে যে আমি রাজি হয়ে গেছি, কি করব। আমি আমার জানা মতে নাই, কিন্তু সে যদি গোপনে কোনো কিছু করে রাখে সেটা তো আর আমি জানি না। তো আমার জানা মতে এমন কিছু নাই, তার কাছে আছে কিনা জানি না, আমার জানা মতে আমি জানি না আছে কিনা। কিন্তু সে যদি গোপনে আমি ঘুমায় থাকা অবস্থায় আমার কোনো ক্ষতি করে রাখে, আমি চাই ওর জন্য একটা শাস্তি হোক, কারণ ও আমাকে অনেক টর্চার করছে। এটা হচ্ছে ফেব্রুয়ারির 6 তারিখ থেকে চলতেছে। তো ছেলেটা বারবার জোর করতেছে, বানাও, তোমাকে অনেক সুন্দর লাগছে ভাগ্নি, ঠিক আছে। তো ভাগ্নি যেহেতু বলছে, এখানে তার কিছু করার নাই। একটা কথা, আমি যখন টিকটক করছে তখন বলছে ক্যাপশনে ভাগ্নি লেখা দেন, উনি বলছে যে না এটা লেখা যাবে না, পরে মানুষ তোমাকে খুঁজবে, তোমার ফলোয়ার্স বাড়বে, তারপর আমি বলবো। শুরু থেকে হলো যে ওর বউ থাকা সত্ত্বেও ও আমার মেয়ের সাথে একদিন টিকটক বানাইছিল। একদিন টিকটক বানানোর একদিন টিকটক বানানোর পরে আমার মেয়েকে টিকটকের কথা বলে সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে কি একটা কাবিন করছে, ভুয়া একটা কাবিন করছে। তারপরে আমরা নিয়ে আসছি, যেদিন নিয়ে গেছিল তারপরের দিনে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে সে আবার 2 দিন পরে আবার ওকে ইকরাকে বলছে তুমি যদি না আসো আমি মরে যাব। ইকরাকে ব্ল্যাকমেল করছে। ইকরা ভয়ে, ছোট বাচ্চা, ও বুঝে না, ও ভয়ে আবার চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আবার 5 দিন পরে আবার ওকে নিয়ে আসছি। 5 দিন পরে আবার নিয়ে আসছি। নিয়ে আসার পরে ইকরাকে যখন আমি ওখান থেকে নিয়ে আসছি, আমি কোর্টে যেয়ে তাদেরকে যদিও বিয়ে করে থাকে আমি ডিভোর্স নেওয়া দিছি, কারণ অত বয়সই হয় নাই। ওর সার্টিফিকেট আমার কাছে আছে, আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি দেখাবো। ওর কোনো বয়সই হয় নাই, 16 বছর বয়স চলতেছে। এই বছরে সে মেট্রিক পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। তো এখানে তো ওর বয়সই হয় নাই, তাহলে বিয়েটা হলো কিভাবে? তারপরও আমরা ভলিউমে চেক করে দেখছি তার কোনো বিয়ের ওখানে নামই নাই। হ্যাঁ, অথচ সেই ছেলে বলতেছে বিয়ে করছে। আচ্ছা, বিয়ে করছে, তো আমরা এটা আপনাদেরকে অবশ্যই প্রমাণ দেখাবো। তো এখান থেকে সেই ছেলেটাকে আবার জেলে ঢুকাইলাম আমি। আমার মেয়েটাকে নিয়ে আসার পরে আবার জেলে ঢুকাইছি। ঢুকানোর পরে সে 4 মাস জেল খাটছে। জেল খাটার পরে ওর ওয়াইফ ওকে ছুটায় আনছে। ছুটায় আনার পরে ও ঠিকঠাক ছিল,
ঠিকঠাক ছিল, আমার মেয়ের মোবাইল ছিল না। তো ওর ভাই যখন জেলের থেকে যখন আসছে শিখার কাছে ছিল, ও ইকরা কোনো যোগাযোগ করে নাই, ছেলেটাও কোনো যোগাযোগ করে নাই, শিখার কাছে ছিল। যখন শিখায় এই দুর্ঘটনাটা ঘটায় তখন সকালবেলা আমাকে ওর ভাই ফোন দিছিল। ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে, আন্টি আমার ভাইয়া মারা যাবে, আপনি একটু ইকরাকে নিয়ে আপনি হাসপাতালে আসেন। তো আমি বলছি তোমার ভাইয়ের কি হয়েছে, তা আমরা আসবো কেন, আমরা কোনো বিপদে আসতে চাই না। তো বলতেছে না প্লিজ আন্টি আসেন। তারপরে আমি আমার মেয়েটাকে নিয়ে গেছি, যাওয়ার পরে ওদেরকে বলছি দেখো আমাদের কোনো কথা মিডিয়াতে বলো না, আমাদের কোনো ফেস আইনও না, ঠিক আছে, কারণ আমার মেয়ের জন্য কিন্তু এগুলো হয় নাই। তারপরে চলে আসার পরে ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে চলে আসার পরে তার ওটিতে ছিল, আমাদের সাথে দেখা হয় নাই। হ্যাঁ, জুনিয়র সাকিবের সাথে আমরা দেখতে পারি নাই। তারপরের দিন আবার ফোন দিচ্ছে ছেলেটা, ওর ছোট ভাইটা ফোন দিয়ে বলতে, আন্টি আমার ভাই তো অপারেশন হয়েছে, আপনি একটু আসেন, আপনার ইকরাকে নিয়ে আসেন। আমি কি ইকরার সাথে তো কোনো সম্পর্ক নাই, তাহলে ইকরা কেন আসবে আর আমরাই বা কেন যাবো? আন্টি আসেন, দেখতে চাইছি, যদি মরে যায় সারা জীবন কথা থাকবে, ঠিক আছে। তখন আবার আমার বাচ্চাটাকে নিয়ে আমি দেখতে যাই আবার সাথে সাথে চলে আসি। চলে আসে আমি ইকরার মোবাইল টোবাইল সবকিছু নিয়ে, ইকরার কোনো মোবাইলে ছিল না, আমার মোবাইল থেকে সবকিছু থেকে ব্লক মেরে দিই তাকে। হ্যাঁ, ব্লক মেরে যে আমাদেরকে ডিস্টার্ব না করতে পারে, সে সুস্থ হওয়ার পরে যেন আমাদের সাথে যোগাযোগ না করতে পারে, আমি ব্লক মেরে দিই। সে এখন 9 মাস পরে এখন ইকরাকে 2 দিন মেসেজ দিছে, 2 দিন মেসেজ দিয়েছে। দেওয়ার পরে ইকরার বাসায় হুজুর আসছিল, ইকরা আরবি পড়তেছিল। তো ইকরাকে বলতেছে যে ইকরা নিচে আসো, আমি তোমার সাথে কথা বলবো, এইটা বলে ইকরাকে নিয়ে গেছে নিচে নিয়ে যাওয়ার পরে ও সিএনজি দিয়ে ইকরাকে নিয়ে গেছে, নিশা সহ ছিল। আমার মেয়ে আমাকে বলছে নিশা ছিল, হ্যাঁ মিশা ছিল সাথে। তারপরে নিয়ে সে আমার মেয়েকে দিয়ে বলাইছে যে তুমি ভিডিও করে, আমরা নিশা শিখাই দিছে সাকিবরে যে এই মেয়েটাকে এমন ভাবে ভাইরাল কর জীবনে যেন কোথাও বিয়ে না হয়, এই মেয়েটাকে দিয়ে বলা যে তো ওর মার জন্য আর ওর জন্য আমার এই অবস্থা হয়েছে, ঠিক আছে। তা আমাদের জন্য কিভাবে হবে? আপনারা তো অনেক আগে থেকে নিউজে দেখে আসতেছেন যে শিখার মেয়ের সাথে বিভিন্ন ধরনের নিউজ গুলো ছড়াচ্ছে, তাই না? তাহলে আমরা তো আসছি ওর জীবন অনেক পরে, ঠিক আছে, আমরা আসছি 9 মাস, আর শিখার সাথে আছে 4-5 বছর যাবত, 4-5 বছর যাবত ওর সাথে ঘটনাগুলো ঘটতেছে, আর আমরা মিডিয়া থেকে আমরা দেখতেছি জিনিসগুলা। তাহলে আমরা কিভাবে শিখাকে শিক্ষা দিব, আর আমাদের জন্য কেন এটা হবে? এটা তো ওই শিখার মেয়েকে নিয়ে অনেক আগে থেকে নিউজগুলো আপনারা দেখতেছেন, বাজে নিউজ। আর একটা আমাদের এটার সাথে আমরা কিছুতেই জড়িত না। হ্যাঁ, এই ছেলেটা আমাকে ফান্দে ফেলাইতে চায় বারবারই, ও ভাবতেছে আমার মেয়েকে হয়তো বিয়ে করছে, এই কারণে হয়তো আমি শিখার সাথে জড়িত ছিলাম। আপনারা শিখার থেকে ইন্টারভিউ নিবেন, অবশ্যই ওকে জিজ্ঞেস করবেন আমি কি জড়িত ছিলাম নাকি। আমি কোনো জড়িত ছিলাম না, ঠিক আছে। না আমি ডাকছিলাম, আমি আপনাকে বলে আমার ছোট মেয়ে ইরার একটা টিকটক আইডি ছিল, তো মাঝে মাঝে আমি টিকটক বানাইতাম, ওর যে খেলাধুলা করতো যা করতো এগুলো বানাই ছাড়তাম। তো জুনিয়র সাকিবকে আমি মেসেঞ্জারে মেসেজ দিয়েছি যে সাকিব আমার একটা ছোট বাবু আছে, তুমি কি আমার বাবুটার সাথে টিকটক বানাবা? তো ও বলতেছে হ্যাঁ, কেন আপু বানাবো না কেন। সে আমাকে আপু ডাকছে, বড় আপু। বলতেছে আমার তো আপু নাই, আপনি আমার বড় আপুর মতন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আসো আমার বাসায়, আসো, বাসায় বানাই, আমরা তো বাইরে যাই না। তবে বাসায় বানাইছে, ওই একদিন বানাইছে, বানানোর পরে ইকরার আবার কোচিনে প্রোগ্রাম ছিল, ও একটা শাড়ি পরা ছিল। তো আমি ইকরাকে বলতেছি ইকরা তুমি কি বানাবা টিকটক? তো ও বলতেছে আম্মু এই ছেলেটা এত খারাপ ভাবে ভাইরাল, বানাবো না। জুনিয়র সাকিব হঠাৎ করে আলোচনায় চলে আসলো আবার জুনিয়র সাকিবের নতুন স্ত্রীকে নিয়ে। আসলে কে এই নতুন স্ত্রী অনেকে জানেন না, সে কি আসলে বিয়ে করছে না অন্য কিছু। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা লাইভটি সবাই জয়েন হন, সবাই শেয়ার করে দেন, লাইভ সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। লাইভে জানান যুক্ত আছেন কে কোন জায়গাতেন। আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে লাইভের ভিতরে, হয়তো আপনারা লাইভে যারা আসবেন তারা বুঝতে পারবেন। আমি কিন্তু একটি দিয়েছি যে লাইভের স্ক্রিনে দিয়েছি, একটি থাম্বনেল দিয়েছি স্ক্রিনে, সেখানে লেখা আছে জুনিয়র সাকিব নিজের মুখে বলছে তার মানে সব ঠিক হয়ে গেছে, ঠিক আছে, সব ঠিক হয়েছে, সে এখন সন্তানের বাবা হতে পারবে। তো অনেকেই আসলে অনেক ধরনের প্রশ্ন করতে আছেন যে আসলে তার কি টুনটুনি ঠিক হয়েছে কিনা। যে তার টুনটুনি ঠিক হয়েছে, এখন সে বিয়ে করছে, এখন তার সন্তান হবে। তো এখন যে মেয়েটা দেখতেছেন আপনারা, সে বিয়ে করছে, সেই ফেসবুকিং করে দেখাইছে সবাইকে যে তার স্ত্রীটা।
এখানে কিন্তু এই বউটা কিন্তু তার আগের অনেক আগের বউ, তার কিন্তু বিয়ের বয়স অনেকদিন হয়ে গেছে, হয়তো অনেকে জানেন না, আপনারা অনেকে হয়তো জানেন যে শিকায় যখন তাকে তার নামে মামলা দিয়েছিল, হ্যাঁ সাকিব কিন্তু জেলেও গেছিল মাঝখান দিয়ে একবার, আপনারা জানেন তার এই টুনটুনি কাটার আগে সে জেলে গেছিল। ওই সময় কিন্তু আপনার এই মেয়ের জন্য সে জেলে গেছে। এই যেই মেয়েটা সাকিব এখন বিয়ে করছে এই মেয়েটা কিন্তু সাকিবের মানে ওরকম বিবাহিত না যে একবারে তার পরিবার থেকে তার কাছে বিয়ে দিচ্ছে এরকম না, কিন্তু সাকিবের কাছে মেয়েটা চলে আসছে, মানে একটা ভালোবাসা বলা যায় এক পর্যায়ে, তারা প্রেম ভালোবাসা। তারপরে কিন্তু তারা একসাথে বিয়ে করছে, বিয়ে করার পরে অনেকদিন লুকে আসছিল, পরে শিখা কি টের পাইছে, শিখা কি করলো ওই মেয়ের মাকে খুঁজে বাইর করছে, খুঁজে বাইর করার পরে মেয়ের মা সহ সাকিবের নামে মামলা করছে। তারপর এখান থেকে শিখাও আবার কিছু কাজকাম করছে, এর ভিতরে শিখাও ওর সাথে অ্যাডজাস্ট করে মামলা আরও একটু বাড়িয়ে দিছে, দিয়ে সাকিবকে জেলে পাঠিয়ে দিছে। তো ওই সময় নাকি ওরা বিয়ে করছে, মানে ওনারা সাকিব বলতেছে যে ইকরা, মেয়ের নাম হলো ইকরা, যে আমি এই মেয়েকে বিয়ে করছি ওই সময় তার টুনটুনি কাটার আগে। তো টুনটুনি যখন কাটা হয়েছে শিখায়, যখন শিখা জেলে চলে গেছে, এবং এই যে ইকরা কিন্তু তাকে ফোন দিত অনেক সময়, হাসপাতাল ছিল ঢাকা মেডিকেলে, তখন ফোন করতো, ফোন করে বলতো যে সাকিব কি অবস্থা, তোমাকে ছাড়া বাঁচবো না আমি, তোমাকে আমার চাই। হ্যাঁ আসলে যখন সাকিব বিপদে বসে তখন কিন্তু আমি জানি না সে আসছে কিনা, কিন্তু হাসপাতালে থাকা অবস্থা তাকে ফোন করতো ইকরা, এখন যাকে নিয়ে সাকিব স্ত্রীর দাবি করতেছে। আসলে এখন আমি যতটুকু জানি সাকিবের শাশুড়ি সাকিবকে খুঁজে বেড়াচ্ছে, সাকিবকে খুঁজে বেড়াচ্ছে এই কারণে যে সাকিবের শাশুড়ি তো রাজি নাই বিয়েতে, সাকিবের শাশুড়ি রাজি না, এবং সাকিবের শাশুড়ি তার কাছে বিয়ে দিবও না, ওই মেয়ের মায় বিয়ে দিবও না। কিন্তু এখন সাকিব তাকে নিয়ে চলে আসছে, এখন মেয়ে বলছে মেয়ে যাবে না। এখন আমি জানি না আসলে সাকিবের কি কপালে আছে, সাকিবের জানি না কি কপাল আছে, কারণ সাকিবের এই যে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল, মনে করেন যে সে একটা বিপদ থেকে উদ্ধার হইল, আবার সেই আলোচনা মেয়েকে নিয়ে ওইটা হয়েছে এটা হয়েছে। তো আসলে এটা আসলে বিষয়টা এখন এই মুহূর্তে আমার মনে হয় যে করাটা ঠিক হচ্ছে সাকিবের এই বিষয়গুলো আলোচনায় আনা। এবং সাকিবের জানেন মামলা, তার নামে অনেক মামলা আছে, তার নামে কিন্তু অনেক মামলা আছে জানেন, তার নামে কিন্তু শিখে মামলা করছে, আবার এই মেয়ের মায় মামলা করছে, তো অনেকগুলো তার নামে মামলা আছে, সেই মামলাতে এখনো ক্লোজ হয়নি। লাইভটি সবাই শেয়ার করে জানাবেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতেন, লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার প্রিয় ভাই ও বন্ধুরা যারা আছেন লাইভে যুক্ত আছেন, আপনারা লাইভটি সবাই শেয়ার করে দিন। আমি লাইভে আসি রাতের বেলা, এখন শীতের দিন, দেন না জ্যাকেট প্যাকেট গায়ে দিয়েছি একবারে, কারণ এত পরিমাণ ঠান্ডা পড়তেছে ঢাকাতে আজকে 2 দিন ধরে। আজকে ঢাকাতে কিন্তু সূর্য ওঠেনি, একটু রোদ ওঠেনি, ঠিক আছে, সূর্য দেখে যান আজকে ঢাকাতে। তো আপনাদের গ্রামের কি অবস্থা তাও জানাবেন, শীতের অবস্থা কি গ্রামে জানাবেন। তো সাকিবের নামে কিন্তু অনেক মামলা আছে আপনারা জানেন, কিন্তু সাকিব কিন্তু এখন হাজিরা দেওয়া লাগে সেগুলার। শিকা এখন জেলে আছে। তো আসলে এই যে শিকা জেলে গেছে, আমি যত জানি 3 বছরে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, সে 3 বছরের আসামি হয়ে জেলখানা থাকবে। তো সে 3 বছর পর আবার বের হবে। তো আপনাদের কি মনে হয় 3 বছর পরে বের হলে সাকিবের ছেড়ে দিব? সে কিন্তু বইলা গেছে, মানে জেল থেকে বের হয়ে সাকিবকে সে দেখবে আবার। তো সে বইলা গেছে আবার, আমার মনে হয় সাকিবকে সে আবার ছেড়ে দিবে। তো একটা জিনিস আমি বুঝতে পারতেছি না যে সাকিব আসলে এখন কেন আসছে বিষয়টাকে নিয়ে, আসলে আমি জানি না সাকিব কেন এখন এই বিষয়টাকে নিয়ে তো আলোচনা রাখতেছে। এবং আপনারা জানাবেন কমেন্টে, সবাই লাইভটি সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লিটন 786, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন জানাবেন কমেন্টে। একটা লাইন তো সবাই লাইন থেকে আমি একটু কথা বলতে চাইছি, একটা মিনিট। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন। জি আপনি আমার ফেসের সাথে অ্যাক্টিভ আছে কিনা? অ্যাক্টিভ আছে? আচ্ছা আমি আপনাকে লিঙ্ক পাঠাচ্ছি, আপনি ফেসবুকে ঢুকুন। আমি আপনি দেখেন লাইভ করতেছি একটা লাইভ, আমি এই লাইভটা কেটে আপনার লাইভে ঢুকুন। হ্যাঁ আমি দেখেন তো লাইভে আমি লাইভে আসি এখন, আপনি দেখেন আমি লাইভে আছি, দেখেন তো লাইভে আছি আমি। হ্যাঁ দর্শক সবাই জানাবেন কমেন্টে, সবাই লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতেন। এবং আমরা যারা লাইভটি দেখতেছেন আপনারা, বিশেষ করে আমার লাইভটি যারা দেখতেছেন, লাইভটি সবাই শেয়ার করে দিবেন, লাইভটি সবাই শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দিবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্টে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাইভ চলছে।
ধন্যবাদ লিটনকে। লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে জানাবেন, ঠিক আছে? লিটন 786 লাইভ দেখতেছেন কোন জায়গাতে জানাবেন কমেন্টে, এবং আপনার মতামত আপনারা লাইভটি সবাই শেয়ার করে দিন। লাইভটি সবাই শেয়ার করে দিন, আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং যারা লাইভটি দেখতেছেন সবাই শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সাকিবের কি হবে জানাবেন কমেন্টে আপনারা। সাকিবের শেষ পরিণতি কি হতে পারে, সাকিবের শেষ পরিণতি কি হতে পারে জানাবেন কমেন্টে, এবং লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতেন। হবিগঞ্জ থেকে লিটন দেখতেছে ওমান থেকে, ধন্যবাদ লিটনকে। অনেকে আছেন লাইভে যুক্ত দেখতেছি আমি। লাইভটি সবাই শেয়ার করে দিবেন, এবং আমি দেখতেছি সাকিব, শিকা, ইকরা, হ্যাঁ ইকরা, হ্যাঁ ইকরা মনে করেন যে সাকিবের যে বিষয়টা আমি জানি আসলে সাকিবের স্ত্রী জিজ্ঞেস করা ইকরাকে, তুমি জানো তার শরীরের সমস্যা, তুমি তাহলে কেন আসছো? ইকরা বলল যে তার সব ঠিক হয়ে গেছে। এখন তার স্ত্রী বলছে তার সব ঠিক হয়ে গেছে, তার এখানে কিছু বলার নাই আর, ঠিক আছে? এখন স্ত্রী যদি সুখ শান্তি পায় সেখানে তো আমরা কিছু বলতে পারি না, ঠিক না? এখন আমরা সেখানে অনেকে বলি যে আসলে সাকিবের স্ত্রী হয়তো সুখ শান্তি পাচ্ছে না সাকিবের কাছ থেকে, ঠিক আছে? তো আপনারা সবাই জানাবেন আসলে সাকিবের শেষ পরিণতি আসলে কি হতে পারে। লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতেন প্লিজ জানাবেন কমেন্টে। লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টে। এবং সাকিবকে যারা চিনেন আপনারা লাইভে আসেন, আসলে আপনারা জানান কমেন্টে যে সাকিবকে আপনারা কে কে চিনেন, এবং সাকিবের শেষ পরিণতি কি হতে পারে। সে তো নায়ক, সে তোমার একজন অভিনেতা, আবার সে কিন্তু ভাইরাল সেলিব্রিটি, এবং তার কিন্তু অনেক সুনাম হয়েছে এখন, মানে অনেক দুর্নাম সুনাম সবে আছে। হ্যাঁ, কেউ আলোচনা সমালোচনা নিয়ে ভাইরাল হয়, তবে কেউ ভাইরাল হয় আলোচনা মনে করেন যে ভালো কিছু দিয়া, আবার কেউ ভাইরাল হয় সমালোচনা কিছু দিয়ে, ঠিক আছে? তো সাকিব মনে করেন যে তার হয়তো আমি যতটুকু জানি সাকিবের যে টুনটুনিটা হারানোর পর থেকে তার আলোচনা বেশি হয়েছে এখন, তাকে সবাই চিনে। এতদিন কিন্তু সবাই চিনতো না, এখন তাকে এরা মনে করেন যে একবারে গ্রামের অজপাড়া গ্রাম থেকে শুরু করে একবারে প্রবাস থেকে শুরু করে সবাই চিনে সাকিবকে এখন। তো আপনার মতামত আপনারা জানাবেন কমেন্টে, লাইভটি সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন ইউজার আছেন, যারা নতুন পেজ খুলছেন, আপনাদের পেজে ফলোয়ার বাড়ানো, তারা আমাদের পেজে কমেন্ট করতে পারেন। তারা আমাদের পেজে কমেন্ট করে আপনার ফলোয়ার ইনশাল্লাহ বাড়বে। যারা নতুন ইউজার আছেন তারা আমাদের পেজে এসে একটা করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনার ফলোয়ার অবশ্যই বাড়বে ইনশাল্লাহ। দোয়া করি সবার ফলোয়ার বাড়বে। তো আপনারা যারা লাইভটি দেখতেছেন জানাবেন কমেন্টে, এবং আপনার মতামত জানাতে পারেন। লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতেন। লাইভে অনেকে যুক্ত আছে, আমি দেখতেছি লাইভে অনেকে যুক্ত আছেন আপনারা। আসলে আমি কিছুক্ষণ পর আবার লাইভে আসবো, কিছুক্ষণ আবার লাইভে আসতেছি, ঠিক আছে? লাইভে আপনারা একটু আমি আবার আসবো, লাইভে আপনারা নেবে একটু, আপনারা লাইভে থাকবেন, আমার সময় নেই। লাইভটি সবাই শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতেন তা জানাবেন কমেন্টে, ঠিক আছে? লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতেন জানাবেন কমেন্টে। আমি একটু লাইভে আবার ঢুকবো, একজন বোনকে নিয়ে, প্রবাসী বোনকে নিয়ে লাইভে আসবো, আপনারা সবাই অবশ্যই থাকবেন লাইভে। ওই লাইভটা হবে একটু অন্যরকম লাইভ। একজন প্রবাসী বোনের সন্তানকে, মানে তার থেকে জোর পূর্বক করে একজন ছেলে বিয়ে করছে, আমি সেই বিষয়ে লাইভে আসবো একটু পর, আপনারা লাইভে থাকবেন অবশ্যই। আর সেই আশা করি সেই লাইভটা আপনারা অনেকটা পরিমাণ শেয়ার করবেন। একজন প্রবাসী বোন অনেক কষ্ট করে তার মেয়েকে লালন পালন করছে, সেই প্রবাসী বোনকে জোর পূর্বক আইডি কার্ড, ভুয়া আইডি কার্ড বানায়া তাকে বিয়ে করছে একটা টিকটকার ছেলে। মানে বিয়ে করে নে, মানে সেটা তারা বলছে বিয়ে করছে, কিন্তু তাকে নির্যাতন করছে, মানে তাকে অনেকটা মনে করেন যে মানে এক পর্যায়ে নির্যাতন করতেছে এখন তাকে, আমাকে যতটুকু বলছে আর এরকম। লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতেন জানাবেন কমেন্টে। আপনার মতামত আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, কমেন্ট আমরা লাইভ শেষে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে থাকার জন্য। এবং আপনাদের এলাকায় কেমন শীত পড়ে, বিশেষ করে গ্রামের বাড়িতে অনেক শীত পড়ে, আমি জানি উত্তরবঙ্গের দিকে শীত পড়ে বেশি, এখন ঢাকাতেও শীত পড়তেছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অলরেডি কোট মোট গায়ে দিয়ে বয়ে রয়েছি, কারণ অনেক ঠান্ডা পড়তে আছে। তো লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আপনার মতামত জানাবেন কমেন্টে।
আমরা আবারও লাইভে আসবো কিছুক্ষণ পরে, আপনারা লাইভে অপেক্ষা করুন, আমরা আসতেছি কিছুক্ষণ পরে। ধন্যবাদ সবাইকে। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।